আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আমি খন্দকার মেহেদী হাসান রিফাত। বরাবরের মতো আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফের একটি স্পেশাল মেশিনারিজ পিউরিফায়ার নিয়ে। অর্থাৎ পিউরিফায়ার নিয়ে আমি এর আগে আমার এই পেজে 6টি সিরিজ ভিডিও আপলোড করেছি। আজকে আমি পিউরিফায়ারের 7 নম্বর সিরিজ ভিডিও আপনাদের সামনে আপলোড করতে যাচ্ছি। বর্তমানে যারা ইঞ্জিন ক্যাডেটরত অবস্থায় জাহাজে সেল করতেছেন অথবা বিভিন্ন এক্সামে আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, স্পেশালি যারা ক্লাস 3 পরীক্ষা দিতে যাচ্ছেন, অথবা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পিউরিফায়ার অপারেটর হিসেবে কাজ করতেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি আপনারা ফলো করলে খুব বেশি উপকৃত হবেন। তো আজকে আমি পিউরিফায়ারের যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পিউরিফায়ারের ওভারফ্লো কী কী কারণে হতে পারে। পিউরিফায়ারের ওভারফ্লো বিভিন্ন কারণে হতে পারে। এই বিষয় নিয়ে অনেকেই বিভিন্ন কাউন্টার নিয়ে আপনারা কনফিউশনে ভুগে থাকেন। আমি আজকে ক্লিয়ারলি বলে দিব পিউরিফায়ারের ওভারফ্লো কী কী কারণে হতে পারে, অর্থাৎ এগুলো কাউন্টার প্রশ্ন সহ আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। ফার্স্টে আমি বলবো, আপনারা যদি পিউরিফায়ারের অপারেটিং ওয়াটার ট্যাঙ্কের লেভেলের কথা চিন্তা করে থাকেন, অপারেটিং ওয়াটার ট্যাঙ্কে যদি আমার সাফিসিয়েন্ট লেভেল ওয়াটার না থাকে সেক্ষেত্রে আমার ওভারফ্লো হয়ে যেতে পারে। কারণ যদি আমার সাফিসিয়েন্ট লেভেল পর্যন্ত আবার ওয়াটার না থাকে, সে কন্টিনিউ আমাদের যে অপারেটিং ওয়াটারটা কন্টিনিউ যে আমার সাপ্লাই হওয়ার কথা আমাদের স্লাইডিং বাউলটাকে আপ করে রাখার জন্য, সেটা কন্টিনিউ ওয়াটার সে সাপ্লাই করতে পারবে না। অথবা অটোমেটিক ডিসলাচ হওয়ার পর আমাদের যে সিলিং ওয়াটার ক্রিয়েট করা প্রয়োজন সে সিলিংটাও ক্রিয়েট করতে পারবে না। আবার আমাদের ডিসলাচ করার জন্য আমাদের যে ডিসলাজিং ওয়াটার প্রয়োজন সেটাও সে সাপ্লাই করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট আমাদের পিউরিফায়ার ওভারফ্লো হয়ে যাবে। কি কি কারণে ওভারফ্লো হবে? যদি আমার অপারেটিং ওয়াটার ঠিকঠাক মতো এখানে সাপ্লাই না হতে পারে, সেক্ষেত্রে আমাদের যে স্লাইডিং বাউলটা রয়েছে, স্লাইডিং বাউলটা আমার আপ করে রাখতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট সে ডাউন হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে বাউল বডি চতুর্দিকে যে আমার স্লাস ডিসচার্জ হওয়ার জন্য যে প্লেসগুলো রয়েছে সেগুলোতে কন্টিনিউ আমার অয়েল ওভারফ্লো হতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আমার ওভারফ্লো হবে। আবার সিলিং ওয়াটার, সাপোজ আমার পিউরিফায়ার অটোমেটিক ডিসলাচ করে ফেলে, বাট ডিসলাচ হওয়ার পর সে অপারেটিং ওয়াটার ট্যাঙ্কে আমার পানি নেই, সেক্ষেত্রে আমার সিলিং ওয়াটারটা সাপ্লাই কিভাবে হবে? সো সিলিং ওয়াটারটা সাপ্লাই হবে না। অ্যাজ এ রেজাল্ট আমার সিলিং ক্রিয়েট হবে না। অ্যাজ এ রেজাল্ট আমার কি হয়ে যাবে? পিউরিফায়ার ওভারফ্লো হয়ে যাবে। ওকে, এখন আসবো সোলিনয়েড ভালভগুলো যে রয়েছে, সেই সোলিনয়েড ভালভগুলো যদি মাল ফাংশন থেকে থাকে সেক্ষেত্রেও আমাদের পিউরিফায়ার ওভারফ্লো করে ফেলবে। কারণ সোলিনয়েড যে ভালভগুলো রয়েছে আমাদের অপারেটিং ওয়াটারটাকে সাপ্লাই করার জন্য একটা নির্দিষ্ট একটি প্রেশার প্রয়োজন, আমাদের ডিসলাজিং করার জন্য আমাদের নির্দিষ্ট একটি প্রেশারের প্রয়োজন, এবং সিলিং ওয়াটারটাকে সিলিং ক্রিয়েট করার জন্য আমাদের নির্দিষ্ট প্রেশারের প্রয়োজন। যদি আমার সেক্ষেত্রে সোলিনয়েড ভালভ মালফাংশন করে থাকে, প্রপার পরিমাণ প্রেশার সে ডেভেলপ করতে না পারে, সেক্ষেত্রে আমাদের অপারেশন কমপ্লিট হবে না। সেক্ষেত্রে আমাদের পিউরিফায়ার ওভারফ্লো করে ফেলবে। এখন বলবো টেম্পারেচার নিয়ে। পিউরিফায়ারের মধ্যে যদি টেম্পারেচারে তারতম্য ঘটে থাকে সেক্ষেত্রে আমাদের পিউরিফায়ার ওভারফ্লো হবে। অর্থাৎ টেম্পারেচার বেড়ে গেলেও বা টেম্পারেচার কমে গেলেও আমাদের পিউরিফায়ার ওভারফ্লো হবে। কারণ আমাদের পিউরিফায়ারে যদি টেম্পারেচার, অয়েলের যে টেম্পারেচার যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে? অয়েলের টেম্পারেচার বেড়ে গেলে আমরা কি জানি? পিউরিফায়ার, আমরা ফুয়েলের পিউরিফায়ার নর্মালি 94 থেকে 98 ডিগ্রি আইডিয়াল টেম্পারেচার মেনটেন করে থাকি তাকে পিউরিফিকেশন করার জন্য। সো আমার যদি সাপোজ সেটা 100 ডিগ্রি হয়ে গেল বা 100 ডিগ্রি প্লাস হয়ে গেল, আমরা কি জানি? যে 100 ডিগ্রি তাপমাত্রায় আমাদের ওয়াটারটা বাষ্পে পরিণত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যে সিলিং ওয়াটার থাকবে সেই সিলিং ওয়াটারটা বাষ্পে পরিণত হয়ে যাবে। এজ এ রেজাল্ট সিলিং ওয়াটার ব্রেক করে আমাদের কি হয়ে যাবে? অয়েল এবং ওয়াটারটা মিক্স আপ হয়ে যাবে। এজ এ রেজাল্ট ওয়াটারের সাইড দিয়ে আমার অয়েলটা ওভারফ্লো হয়ে যাবে। আবার যদি পিউরিফায়ার অয়েলের টেম্পারেচার কমে যায় সেক্ষেত্রে আমাদের ওভারফ্লো হয়ে যাবে। কারণ অয়েলের টেম্পারেচার কমে গেলে আমরা কি জানি? আমাদের অয়েলের টেম্পারেচার বেড়ে গেলে ডেন্সিটি কমে যাবে, ডেন্সিটি বেড়ে যাবে। সো ডেন্সিটি যদি বেড়ে যায়, অয়েলের টেম্পারেচার কমে গেলে যদি ডেন্সিটি বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে? আমি এই বিষয় নিয়ে অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপলোড করে ফেলেছি। আপনারা সুন্দর করে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে যাবেন, তাহলে আপনাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। সো অয়েলের টেম্পারেচার যদি বেড়ে যায়, কমে যায়, সেক্ষেত্রে আমাদের ডেন্সিটি বেড়ে গেলে আমাদের যে অয়েল এবং ওয়াটারের যে প্লেসটা রয়েছে সেক্ষেত্রে আমাদের অয়েলের ওয়াটারের ক্ষেত্রে আমাদের অয়েলের
যে ফোর্সটা, সেই ফোর্সটা ওয়েটের কারণে বেড়ে যাবে, অর্থাৎ কারণ ডেন্সিটি বেড়ে গেল, ডেন্সিটি বেড়ে গেল, সে একটা এক্সট্রা ফোর্স কাজ করবে। সো এক্সট্রা ফোর্স যদি কাজ করে থাকে সেক্ষেত্রে সে সিলিং ওয়াটার ব্রেক করে ওয়াটারের পাশে চলে যাবে, অ্যাজ এ রেজাল্ট ওয়াটারের সাইড দিয়ে অয়েলটা মিক্স আপ হয়ে গিয়ে আমার ওভারফ্লো হয়ে যাবে। ওকে, এখন বলবো ইনকারেক্ট ব্যাক প্রেশার। ইনকারেক্ট যদি ব্যাক প্রেশার হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অয়েল ওভারফ্লো হয়ে যাবে। কারণ যদি আমার ব্যাক প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে, ব্যাক প্রেশার বেড়ে যাওয়া মানে আমার অয়েলটা ঠিক মতো সাপ্লাই করতে পারতেছে না, অয়েলটা ঠিক মতো ডেলিভারি হতে পারতেছে না। তো অয়েলটা যদি ঠিক মতো ডেলিভারি না হতে পারে সে কন্টিনিউ কি হয়ে যাবে, কন্টিনিউ সে পিউরিফায়ারের ভিতরে রোটেশন করতে থাকবে। তো রোটেশন করতে থাকলে এত রেজার অয়েলের যে প্লেসটা থাকবে সে অয়েলের প্লেসে অয়েলটা তার বেশি ফোর্স অনুভব করবে। যখন সে বেশি ফোর্স অনুভব করবে অ্যাজ এ রেজাল্ট সে সিলিংটা ব্রেক করে, অর্থাৎ অয়েল যখন বেশি ফোর্স এখানে ক্রিয়েট করে ফেলে সিলিংটা ব্রেক করে সে ওয়াটারের পাশে চলে যাবে। ওয়াটারের পাশে চলে গেলে তখন দেখা যাবে ওয়াটারের সাইড দিয়ে অয়েলটা ওভারফ্লো হয়ে যাবে। ওকে, এখন বলবো গ্র্যাভিটি ডিস্ক। গ্র্যাভিটি ডিস্কের সাইজের উপর ডিপেন্ড করে আমাদের ওভারফ্লো হয়ে থাকে। সো গ্র্যাভিটি ডিস্কের সাইজ যদি আমার বেড়ে যায়, অর্থাৎ গ্র্যাভিটি ডিস্কের সাইজ যদি আমরা বেড়ে যায় তাহলে ইন্টারফেসটা আউটওয়ার্ডের দিকে একটু চলে যাবে। ইন্টারফেসটা যখন আউটওয়ার্ড শিফট করবে তখন কি হবে, তখন আমাদের যে অয়েলটা ঠিক আমার যতটুকু পরিমাণ পাঠানোর প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণ অয়েল চলে যাবে, অর্থাৎ বেশি পরিমাণ অয়েল সেই জায়গায় প্লেস করবে। কারণ গ্র্যাভিটি ডিস্কের সাইজটা বড় হওয়ার কারণে যখন প্লেস করবে তাহলে কি অয়েলের ফোর্সটা বেড়ে যাবে। তাহলে অয়েলের ফোর্স যদি বেড়ে যায় সেক্ষেত্রে অয়েলটা ইন্টারফেসটা ব্রেক করে ওয়াটারের পাশে চলে যাবে, অ্যাজ এ রেজাল্ট ওয়াটারের সাথে অয়েল মিক্স আপ হয়ে ওভারফ্লো হয়ে যাবে। ওকে, এখন ফিড রেটের কারণেও আমাদের ওভারফ্লো ঘটে থাকে। যদি আমার স্বাভাবিক পর্যায়ের চেয়ে আমরা এক্সেসিভ লেভেলের ফিড রেট আমরা মেনটেন করে থাকি, স্বাভাবিক পর্যায়ের চেয়ে যদি আমরা এক্সেসিভ লেভেলের ফিড রেট মেনটেন করে থাকি, অ্যাজ এ রেজাল্ট অয়েলটা বেশি এন্ট্রি হবে। অয়েল যদি বেশি এন্ট্রি হয় দেখা যাবে সে অয়েলটা বেশি এন্ট্রি হওয়ার কারণে অয়েলের ফোর্সটা বেড়ে যাবে। অয়েলের ফোর্স যদি বেড়ে যায় সে সিলিং ওয়াটারটা ব্রেক করে আউটওয়ার্ডের দিকে চলে যাবে, অ্যাজ এ রেজাল্ট ওয়াটারের সাথে অয়েলটা মিক্স আপ হয়ে ওভারফ্লো হয়ে যাবে। এখন বলবো মোটরের আরপিএম। মোটরের আরপিএম যদি কমে যায়, অর্থাৎ মোটর আরপিএম বিভিন্ন কারণে কমে যেতে পারে। আমাদের যে বাউল বডিটা রয়েছে সে বাউল বডির ভিতরে যদি এক্সেসিভ স্লাস জমে যায় সেক্ষেত্রে মোটরটা তার স্বাভাবিক রেটেড স্পিডে পৌঁছাতে পারবে না। বা আমাদের যে ভার্টিক্যাল শ্যাফট এবং হরিজন্টাল শ্যাফটের মাঝখানে যে টিথ অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অন গিয়ার যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেই জায়গায় যদি টিতে কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে কোনো কারণে আমাদের যে ক্লিয়ারেন্সটা অর্থাৎ ব্যাকলেশ ক্লিয়ারেন্সটা যদি বেড়ে যায় বা আমার ব্যাকলেশ ক্লিয়ারেন্সে যে কোনো ধরনের তারতম্য ঘটে যায় বা গিয়ারে কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও দেখা যাবে আমার মোটর আরপিএম ঠিকমতো ডেভেলপ করতে পারবে না। আবার দেখা যাবে আমাদের যে ভার্টিক্যাল শ্যাফটে যে আমাদের বেয়ারিং রয়েছে, বেয়ারিং যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের প্রপার আরপিএম বিল্ড আপ করতে পারবে না। অথবা আমাদের মোটর থেকে যে শ্যাফটের ভিতরে সাপ্লাই দেওয়ার জন্য অর্থাৎ হরিজন্টাল শ্যাফটটাকে ঘোরানোর জন্য আমাদের এই জায়গায় যে ফ্রিকশনাল প্যাডের অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেই ফ্রিকশনাল প্যাড যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কি হতে পারবে না, সেক্ষেত্রে প্রপার পরিমাণ তার যে রোটেশন স্পিডটা সেই রোটেশন স্পিডটা সে হরিজন্টাল শ্যাফটে ট্রান্সফার করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে আমাদের প্রপার আরপিএম এসে পৌঁছাতে পারবে না। অর্থাৎ অপারেশন কন্টিনিউ করার জন্য আমাদের যে পিউরিফায়ারের প্রপার যে আরপিএমটা প্রয়োজন সেটা ডেভেলপ করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট আমাদের ওভারফ্লো হয়ে যাবে। যেন হচ্ছে বাউল বডি কন্ডিশন, বাউল বডির ভিতরে যদি আমাদের কি হয়ে যায়, বাউল বডির ভিতরে আমার যদি এক্সেসিভ স্লাস জমে যায় সেক্ষেত্রেও আমাদের দেখা যাবে কি হবে না, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে প্রপার পরিমাণ সেই জায়গায় সে সিলিং ওয়াটার সিলিং ক্রিয়েট করতে পারবে না, আমাদের অপারেটিং ওয়াটার ঠিকমতো লিফট আপ করতে পারবে না, ডিসকাস ঠিকমতো কন্টিনিউ হবে না, কমপ্লিট হবে না। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে আমাদের ওভারফ্লো হয়ে যাবে। দেন পাইলট ভালভ মালফাংশনের কারণে আমাদের দেখা যাবে কি হয়ে যেতে পারে, আমাদের ওভারফ্লো হয়ে যেতে পারে। কারণ পাইলট ভালভ যদি আমার প্রপারলি টাইম অনুযায়ী সে ওপেন হয়, টাইমও যদি সে ওপেন না হয়, টাইমও যদি সে ক্লোজ না হয়, অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে তার অপারেশন প্রপারলিভাবে কমপ্লিট হবে না। অপারেশন প্রপারলিভাবে কমপ্লিট না হলে কী হবে, সেক্ষেত্রে আমাদের ওয়াটারের সাইজ দিয়ে আমাদের অয়েলটা মিক্স হবে, ওভারফ্লো হয়ে যাবে। দেন অরিফিস প্লেট, অর্থাৎ সাকশন স্পেসে আমাদের একটা অরিফিস প্লেট ব্যবহার করে সাকশন লাইনে এবং ডেলিভারি লাইনে। সাপোজ আমরা যদি ইনকারেক্ট সাইজের অরিফিস প্লেট ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ফিড রেট বা ব্যাক প্রেশার ঠিকমতো মেনটেন হবে না। অ্যাজ এ রেজাল্ট আমাদের দেখা যাবে সেলিং ওয়াটারের উপর আমার একটা এফেক্ট পড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে আমাদের ওভারফ্লো হয়ে যাবে। অথবা আমাদের পিউরিফায়ারের ভেতরে যে আমাদের স্পেশাল যে পোরিংগুলো রয়েছে, স্পেশালি মেইন সিল্ডিং, এগুলো যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ওভারফ্লো হয়ে যেতে পারে। অথবা
আমাদের যে বাউল বডি রয়েছে, বাউল বডি বা বাউল আমাদের যে ভার্টিক্যাল শ্যাফট রয়েছে, এগুলো একটা নির্দিষ্ট একটি ক্লিয়ারেন্স মেনটেন করা হয়। সেই ক্লিয়ারেন্সগুলো যদি ইনকারেক্ট হয়ে যায়, অর্থাৎ তারপর যদি ইনকারেক্ট মানে তার সাফিসিয়েন্ট মেজারমেন্ট অনুযায়ী না থাকতে পারে, সেক্ষেত্রেও আমাদের পিউরিফায়ার ওভারফ্লো হয়ে যাবে। আশা করি আমাদের পিউরিফায়ার ওভারফ্লো নিয়ে আমি সমস্ত ধারণা ক্লিয়ার করে দিয়েছি। যদি এর মধ্যেও কারো কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন, আমাকে পার্সোনালি এসএমএস করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম আমি আমার পিউরিফায়ারের সিরিজ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে কথা বলবো। আপনাদের যদি কোনো স্পেশাল কোনো কোশ্চেন থেকে থাকে যে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে বা আপনাদের কোনো কারণে আপনারা সেটা বুঝতেছেন না, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আশা করি আমি সলভ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।